আশা করছি তোমরা সকলেই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং লকডাউনের নিয়ম মেনে সকলেই ঘরে রয়েছো, সুস্থ রয়েছো। আজ দশম শ্রেণীর যে কবিতাটি বিশ্লেষণ ও আলোচনা করব সেটি হলো আফ্রিকা। এই কবিতা থেকে তোমাদের মাধ্যমিকে ফাইনাল 2021 সালের বড় প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, সুতরাং কবিতাটি ভালো করে পড়বে। আমি চেষ্টা করব কবিতাটি তোমাদের বোঝানোর, সেটি যেমন দেখবে। সঙ্গে সঙ্গে ভালো রেজাল্ট করতে হলে টেক্সট পড়তে হবে, সুতরাং টেক্সটটাও খুব ভালো করে যত্ন নিয়ে পড়বে এবং কোথাও কোনো অসুবিধা হলে জানাবে। তাহলে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কবি সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি আমাদের অল্প করে হলেও জেনে নেব। মানে রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের একজন বিরলতম প্রতিভা। উনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। সামনেই 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। 25শে বৈশাখ আমরা রবীন্দ্রনাথের জন্মদিবস পালন করে থাকি। 1268 বঙ্গাব্দের সেই 25শে বৈশাখ উনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তেমনভাবে প্রচলিত ধারায়, অর্থাৎ পুঁথিগত শিক্ষার যে দিকটা, সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানে তার সেই ঘেরা বাঁধা স্কুল জীবন তার ভালো লাগেনি। কিন্তু তারা যেহেতু জমিদার পরিবারের অংশ, জমিদার পরিবারের লোক, তাই বাকি যে সমস্ত পড়াশোনা সেটা বাড়িতেই গৃহশিক্ষক দিয়ে সমস্ত কিছু শিক্ষালাভ করেছিলেন। সংস্কৃত শিখেছিলেন, ইংরেজি শিখেছিলেন এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে বাড়িতেই গৃহশিক্ষক দিয়ে তাদের শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন তিনি। তার যে সমস্ত কাব্যগ্রন্থগুলি, প্রধান কাব্যগ্রন্থগুলি, তিনি প্রচুর কবিতা লিখেছেন, প্রচুর গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, অর্থাৎ বিশ্ব সাহিত্যের সমস্ত দিকেই রবীন্দ্রনাথের হাত পড়েছে। তা যে সমস্ত প্রবন্ধ কিংবা কবিতা, কাব্যগ্রন্থগুলির নাম আমি বলছি, একটু শুনে নাও। রবীন্দ্রনাথের কয়েকটি প্রধান কাব্যগ্রন্থের নাম আমি বলছি: মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, বলাকা, মহুয়া, নবজাতক, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা। এছাড়াও আরো অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ছোট বয়স থেকেই কবিতা লেখা শুরু করেছিলেন। তিনি তার জন্ম 1861 খ্রিস্টাব্দে, খুব ছোট বয়সে যে কবিতাটি রবীন্দ্রনাথের ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে হিন্দু মেলার উপহার। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যেটি ইংরেজিতে অনুবাদ করে নাম দেওয়া হয়েছিল সংস অফ অফারিংস, সেই কাব্যগ্রন্থের জন্য এশিয়ায় প্রথম তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং বিশ্ব সাহিত্যের অঙ্গনে একটি আঞ্চলিক ভাষা বাংলা, সেই বাংলাকে তিনি সকলের সামনে পৌঁছে দিয়েছিলেন বিশ্ব সাহিত্যের অঙ্গনে। এছাড়া তার যে সমস্ত নাটকগুলির কথা আমরা জানি: বিসর্জন, ডাকঘর, অচলায়তন, রাজা, রক্তকরবী, এর মধ্যে বেশ কয়েকটি নাটকই
বিশ্ব সাহিত্যের অঙ্গনেও স্থান লাভের যোগ্য। অর্থাৎ বিশ্ব সাহিত্যের যে প্রধান প্রধান নাটকগুলি আছে সেই নাটকগুলির সঙ্গেও তুলনায় আসে। এছাড়া যে সমস্ত উপন্যাসগুলি রচনা করেছিলেন, চোখের বালি, গোরা, নৌকাডুবি, ঘরে বাইরে, 4 অধ্যায়, শেষের কবিতা, এরকম আরও কয়েকটি উপন্যাস রচনা করেছিলেন। অজস্র প্রবন্ধ যেমন লিখেছেন, অজস্র গান রচনা করেছেন। রবীন্দ্র গান মানেই আমাদের চিত্তকে দোলা দিয়ে যায়। রবীন্দ্র গান আমাদের সময়ের অসময়ের সব সময়ের সঙ্গী, যেগুলি শুনলে আমাদের মানসিক অস্থিরতাকে স্থিরতায় নিয়ে আসে, আমাদের সামগ্রিকভাবে মনকে শান্ত করতে রবীন্দ্র গানের জুড়ি মেলা ভার। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন, এই দুটো দিন কিন্তু আমরা বাংলা দিন হিসেবে বেশি করে মনে রাখি। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, এই দুটি দিন বাঙালির কাছে একদিকে গর্বের, একদিকে দুঃখের। 25শে বৈশাখ যেমন আমাদের আনন্দ দিয়ে যায়, 22শে শ্রাবণ আমাদেরকে বেদনায় ভরিয়ে তোলে। এই দিনটিতেই বার্ধক্যজনিত রোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। তাহলে আমরা যে কবিতাটির কথা বললাম, যে আজ আমরা আফ্রিকা কবিতাটি তোমাদের বিশ্লেষণ করব এবং এই কবিতাটি সম্পর্কে আমরা আজ জানব। আফ্রিকা কবিতাটি জন্ম সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই, যে কেন রবীন্দ্রনাথ এই আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন। এর রচনার ইতিহাসের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখতে পাব যে 1935 সালে মুসোলিনি যখন আফ্রিকার আবসিনিয়া প্রদেশ, আফ্রিকা মহাদেশের আবসিনিয়া যখন দখল করেন, এর প্রতিবাদে কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে অনুরোধ করেন একটি কবিতা লিখতে। অর্থাৎ মুসোলিনির আফ্রিকার আবসিনিয়া মহাদেশ দখলের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই কবিতাটি 1937 সালে লিখেছিলেন এবং সেটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এটা পত্রকূট নামক কাব্যগ্রন্থের স্থান পায়। পত্রকূট কাব্যগ্রন্থের 16তম কবিতা এটি, এবং পরবর্তীতে এটা সঞ্চয়িতা, রবীন্দ্রনাথের একটি কাব্য সংকলন, সেই সঞ্চয়িতাতেও এই আফ্রিকা কবিতাটি স্থান লাভ করে। এই কবিতা আলোচনার পূর্বে আরও একটু বলে নিই যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, কিন্তু রবীন্দ্রনাথের সমসাময়িককালে একদল রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠী গড়ে উঠেছিলেন, যারা রবীন্দ্রনাথ সম্পর্কেই বলেছিলেন যে রবীন্দ্রনাথ কল্পনা বিলাসী কবি, কল্পনাতেই তিনি সমস্ত কিছু জাল বুনেছেন, এবং রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠী গদ্য কবিতার একটা নতুন ছাঁদ বা আদল নিয়ে আসেন। এবং সেই সূত্র ধরে রবীন্দ্রনাথও যে কম যান না সেটার একটা প্রমাণ, রবীন্দ্রনাথও নিজেকে বারবার নিজেকে কাটাছেঁড়া করেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়েছেন। সেই আধুনিক কবিগোষ্ঠীদের সঙ্গে তাল মিলিয়ে রবীন্দ্রনাথও সবুজ পত্রকে কেন্দ্র করে গদ্য কবিতা রচনা বা আধুনিক কবিতার, যেটাকে আমরা বলছি, সেই আধুনিক কবিতা রচনাতেও হাত দিয়েছিলেন। এটিও একটি রবীন্দ্রনাথের সেই আধুনিক কবিতার যদি অংশ বলি, যে এটি আধুনিক কবিতার একটা পার্ট,
যেটা গদ্য কবিতা, রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠীর হাত ধরে যে গদ্য কবিতার ছাঁদ বাংলা সাহিত্যে এসেছিল, রবীন্দ্রনাথও সেখানে যে তাদের কেউ ছাপিয়ে যাওয়া বা ওই গদ্য কবিতাতেও, আধুনিক কবিতাতেও রবীন্দ্রনাথ যে যথেষ্টই পারদর্শী ছিলেন, নিজেকে কাটা ছেঁড়া করে সেই জায়গায় পর্যায়ে নিজেকে তুলে নিয়ে যেতে পেরেছিলেন, তার একটা উৎকৃষ্ট নিদর্শন আমাদের এই আফ্রিকা কবিতাটি। তাহলে কবিতার ইতিহাস বললাম যে মুসলিনীর আবসিনিয়া মহাদেশ দখলের প্রতিবাদে অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটি 5টি পার্ট আছে, 5টি স্তবক আছে। প্রথম স্তবকে কি আছে? প্রথম স্তবকে আছে আফ্রিকা মহাদেশের জন্ম লগ্নের কথা। দ্বিতীয় স্তবকে আছে আফ্রিকার মানুষ ও তার সংস্কৃতি, তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা, তার কথা। তৃতীয় স্তবকে আছে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে আফ্রিকা মহাদেশের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের কথা। চতুর্থ স্তবকে আছে সাম্রাজ্যবাদী দেশগুলির, অর্থাৎ আফ্রিকার বিপরীতে একটা বৈপরীত্যের চিত্র তুলে ধরতে সেই সাম্রাজ্যবাদী দেশগুলির একটা চিত্র আছে চতুর্থ স্তবকে। এবং অন্তিম স্তবকে কবি সেখান থেকে মুক্তির উপায়, সেটাই তিনি বলেছেন। তাহলে 5টি স্তবককে আমরা ভাগ করে নিয়েছি। প্রথম স্তবকে আছে আফ্রিকা মহাদেশের জন্মের কথা। এখানে আফ্রিকা মহাদেশ বলতে শুধুমাত্র সেই জন্মের কথা আফ্রিকা মহাদেশের নয়, সামগ্রিকভাবে আমরা বলতে গেলে বলতেই পারি যে পৃথিবীর সৃষ্টির ইতিহাস, সেই পৃথিবীর সৃষ্টির যে সৃষ্টি তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্বের কথা যেন কবি প্রথম স্ট্যান্জাতেই বলেছেন। আমরা ভূগোলে পড়েছি ওয়েগনারের যে টেকনিক প্লেট থিওরি, সেই টেকনিক প্লেট থিওরির ফলে বিভিন্ন মহাদেশগুলি কিভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই তত্ত্বের কথা আমরা ভূগোলে পড়েছি। সেই তত্ত্বের কথাই যেন প্রথম স্ট্যান্জায় কবি বলছেন। তাহলে আমরা কবিতাটি পড়া শুরু করি। কি বলছে আমরা দেখি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল, তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। প্রথমেই বলেছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল একটি জ্বলন্ত আগ্নেয়পিণ্ড, সেটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তখন ওই যে ওয়েগনারের প্লেটনিক তত্ত্ব অনুসারে একটা পাত জায়গা আর একটা পাত ঢুকে যাওয়ার ফলে ভূমিকম্পের ফলে বিভিন্ন দেশগুলি সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্থলভাগ, জলভাগ, প্রত্যেকটা মহাদেশকে এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করে দিয়েছিল। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে আপন নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ ওই যে ঘন ঘন ভূমিকম্পের ফলে বিভিন্ন এই যে মহাদেশগুলি বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ওয়েগনারের যে টেকনিক প্লেট তত্ত্বের কথা, সেই তত্ত্বের কথাই কবি এখানে বলছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের কথা, যখন পৃথিবী প্রথম সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টি তত্ত্বের কথা কবি বলছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, তিনি যে অর্থাৎ একের পর এক ভূমিকম্প ঘটে যাচ্ছে, সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। সেই ভূমিকম্পের ফলে সমুদ্রের একটা অংশ থেকে এই দ্বীপটি, আফ্রিকা মহাদেশটি বিচ্ছিন্ন হয়ে একটি নতুন মহাদেশের সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টি তত্ত্বের কথা কবি এখানে বলছেন। এবং সেখানে বিভিন্ন বড় বড় উদ্ভিদের সৃষ্টি হলো,
এবং সেখানে বড় বড় বনস্পতির সৃষ্টি হলো। বনস্পতি দিয়ে আফ্রিকা মহাদেশকে ভরিয়ে তুলল, যেন সেই স্রষ্টা যিনি এই সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি তত্ত্বের পরবর্তীতে যদি সেই স্রষ্টাকে আমরা স্বীকার করি, তাহলে এই স্রষ্টা যেন আফ্রিকা মহাদেশকে গাছে পালায়, বনে জঙ্গলে যেন ভরিয়ে তুলল। এবং কবি বলছেন, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বড় বড় গাছ দিয়ে যেন তোমাকে বেঁধে দিল কৃপণ আলোর অন্তপুরে, যেখানে সেই সূর্যের আলোটাও যে প্রবেশ করতে পারে না। আমরা জানি যে আফ্রিকা মহাদেশে প্রচুর জঙ্গল, সেই জঙ্গলের কিছু কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো গিয়ে প্রবেশ করতে পারে না। আফ্রিকা মহাদেশ মানেই সিংহ, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব জন্তুর কথা, বিভিন্ন জঙ্গলের কথা আমরা পড়েছি। সেই আফ্রিকার একটা ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ যেখানে রয়েছে, সেই আফ্রিকা মহাদেশের সৃষ্টি এবং তার পরবর্তীতে আফ্রিকার গড়ে ওঠা সম্পর্কে কবি এই স্ট্যান্জাতে বললেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সেখানে নিভৃত অবকাশে তুমি, যখন সে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল, সেখানে একাকিত্বের জায়গায় নিভৃতে গোপনে যেন আফ্রিকা মহাদেশ সংগ্রহ করছিল কি দুর্গমের রহস্য। যত রকমের দুর্গম আছে সেই দুর্গম দিয়ে ঘেরা, সেই দুর্গম দিয়েই সমস্ত সেই নিভৃত বা নিরালায় সে যেন সেই দুর্গমের রহস্যকে জানার চেষ্টা করছিল, দুর্গমের রহস্যকে জয় করার চেষ্টা করছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির যে দৃষ্টির বাইরে তার যে বিভিন্ন কার্যকলাপ, প্রকৃতির যে জাদু, রহস্যময়তা, সেই রহস্যময়তাকে একে একে তোমার চেতনাতীত মনে যেন মন্ত্র জাগাচ্ছিল, তোমাকে খুঁজে পেতে সাহায্য করছিল। সেই মন্ত্র দিয়ে তুমি তাকে জয় করতে শিখছিলে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ নিজের ভয়কে সে জয় করছিল বিভীষিকাকে আশ্রয় করে। নিজের ভয়কে সে জয় করছিল, আফ্রিকা মহাদেশের এই ভয়ঙ্করতাকে সে জয় করছিল। এই ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার মধ্যে দিয়ে আফ্রিকার মানুষজন তাদের যে সংস্কৃতি একে আস্তে আস্তে গড়ে উঠছিল, সেই গড়ে ওঠা যেন একটা বিশাল ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে দিয়েই নিজেদের সংস্কৃতিকে গড়ে তোলা, সেটা যেন তারা গড়ে তুলছিল। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, কোনো রকম শঙ্কা আশঙ্কা সমস্ত কিছুকে তোমরা হার মানাতে শিখছিলে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে, নিজেকে আরো বেশি উগ্র করে সেই ভয়ঙ্করের সঙ্গে জয় করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ মানুষ, আফ্রিকার যে সমস্ত মানুষ আফ্রিকার সেই ভয়ঙ্কর জঙ্গল জীব জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে যোগ্যতমের উদ্বর্তনের মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। তাণ্ডবের দুন্দুভিনী নাদে, এত তাণ্ডবের ওই রণরঙ্কার মধ্যেও তোমরা আফ্রিকার মানুষ নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপরে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। কথিত আছে যে আফ্রিকা মহাদেশে প্রথম মানুষের যে উৎপত্তি এবং সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, অর্থাৎ সভ্যতা সৃষ্টির প্রথম লগ্নে যে মানুষ আফ্রিকা থেকে উদ্বর্তন হয়েছিল সেটা বিভিন্ন দেশে গিয়ে তাদের সভ্যতার উন্নতি ঘটিয়েছিল। কিন্তু যেখান থেকে তাদের উৎপত্তি সেটাই তাদের কাছে ছায়াবৃতা হয়ে কালো ঘোমটার নিচে সেই সভ্য যে সমস্ত তথাকথিত সভ্য দেশ বলে যারা নিজেদেরকে ইউরোপীয় শক্তি, তারা
তাদেরকে, তাদের যে মানব রূপ সেটা যেন তাদের কাছে অপরিচিতই ছিল। এবং আফ্রিকার ছায়াবৃতা তুমিও যেন কালো ঘোমটার নিচে তাদের থেকে নিজেকে আড়াল করে রেখেছিলে, উপেক্ষার এবং তারাও তোমাকে উপেক্ষা করে গিয়েছিল এতদিন। এলো ওরা লোহার হাত করে নিয়ে, যারা এতদিন উপেক্ষা করে গিয়েছিল সেই সাম্রাজ্যবাদী শক্তি হঠাৎ করে তোমার উপর তাদের সেই দৃষ্টি পড়ল। এলো ওরা লোহার হাত করে নিয়ে, অর্থাৎ শিকল নিয়ে তোমাকে তোমাকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধার জন্য। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। তুমি এতদিন লড়াই করেছো প্রকৃতির ভয়ঙ্করতার সঙ্গে, কিন্তু যে তোমার আফ্রিকার জঙ্গলের যে ভয়ঙ্কর নেকড়ে, তার যে নখ, এই যে মানুষ ধরার দল, এই যে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের নখ, সেই নেকড়ের নখের চেয়েও তাদের নখ আরো বেশি ধারালো। এলো মানুষ ধরার দল। তোমরা এতদিন প্রকৃতির সেই সমস্ত বন্য জন্তুদের ধরেছ, বশ মানিয়েছ, কিন্তু তারা মানুষ ধরতে এলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ আফ্রিকার জঙ্গলে প্রথমেই বলেছি যে আফ্রিকার জঙ্গলের কিছু কিছু জায়গায় সূর্যের আলো গিয়ে নিচ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না, সেখানে যেমন অন্ধকার, সেই অন্ধকারের চেয়েও তার চেয়েও যারা অন্ধ, সেই গর্বে যারা অন্ধ, সেই রকমই সেই ভয়ঙ্কর অন্ধকারের চেয়েও যারা অন্ধ, গর্বে সেই সাম্রাজ্যবাদী শক্তি, গর্বে যারা নিজেদের গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার যেখানে সূর্য প্রবেশ করতে পারে না, সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তার চেয়েও অন্ধকার অন্ধ যারা, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সেই সমস্ত সভ্য মানুষের বর্বর লোভ, তার নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটল। অর্থাৎ আফ্রিকা মহাদেশ একটা সময় দাস প্রথা, এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি সেখান থেকে দাস শ্রমিক সংগ্রহ করে নিয়ে এসে তাদের উপর অকথ্য অত্যাচার করত। তাদের যে দাস প্রথার সূচনা ঘটেছিল সেই আফ্রিকা মহাদেশের মানুষদেরকে দাস হিসাবে ব্যবহার করার জন্য, অর্থাৎ তাদেরকে মানুষ হিসাবে নয়, দাস হিসাবে ব্যবহার করে তাদের উপর যে অকথ্য অত্যাচার তারা করত, সেই অত্যাচারের কথা কবি বলছেন। তাদের অর্থাৎ মানুষের মধ্যে যে মানবত্ব আছে, সেই মানবত্বের অপমান তারা করতে শুরু করল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। সেই দাসদের উপর, অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার মানুষের উপর এতটাই অত্যাচার শুরু করলো, কবির মনে হচ্ছে যে তাদের সেই রক্তে আর ঘামে যেন তোমার আফ্রিকার যে সমস্ত ধূলিকণা সেটা কাদায় পরিণত হলো। অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল, সেই অত্যাচারের ফলে যেন সেই অবর্ণনীয় অত্যাচার, যে অত্যাচারকে সহ্য করা যায় না, মানুষের আফ্রিকার মানুষকে মানুষ এই সম্মানটুকু না দিয়ে তাদের উপর অকথ্য অত্যাচারে যেন কবির মনে হচ্ছে যে আফ্রিকার ধূলি যেন কাদায় পরিণত হলো তাদের সেই আফ্রিকার মানুষের রক্তে এবং ঘামে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিতের ইতিহাসে। সেই সমস্ত ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী দস্যুরা তাদের এখানে আসার পর তাদের সেই দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, তাদের সেই সভ্যতা গর্বী মানুষের জুতোর তলায় যে কাদার পিণ্ড আটকে গেল, সেখানে যেন আফ্রিকার মানুষের রক্ত এবং ঘাম জমাট বেঁধে তাদের জুতোর পায়ের তলায় যেন তারা মারিয়ে গেল, সেখানে লেগে থাকলো মানুষের রক্ত এবং ঘামের চিহ্ন। কবি বলছেন মানুষের প্রতি মানুষের এই যে অপমাননা, এই যে অবমাননা যেন মানুষের ইতিহাসে
মনুষ্যত্বের ইতিহাসে যেন চিরচিহ্ন একটা দিয়ে গেল। মানুষের প্রতি মানুষের এই অবর্ণনীয় অত্যাচার, মানুষের প্রতি মানুষের এই যে অত্যাচার, সেটা যেন মানবত্বের ইতিহাসে একটা যেন চিরচিহ্ন দিয়ে গেল। তৃতীয় পর চতুর্থ স্ট্যান্ডাতে আমরা কি দেখব? তাহলে দেখি যে এর বৈপরীত্য আর একটা, সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির দেশের একটা চিত্র তুলে ধরছেন কবি। অর্থাৎ এই পর্যন্ত কবি আফ্রিকার মানুষের উপর অত্যাচারের কথা, আফ্রিকার জন্মলগ্নের কথা, আফ্রিকার সংস্কৃতির কথা, আফ্রিকার মানুষের উপর অত্যাচারের কথা বললেন। তার পরের স্ট্যান্ডাতে কবি কি বলছেন? সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। বৈপরীত্যের চিত্র তুলে ধরছেন কবি। একদিকে যখন অত্যাচার চলছে, মানুষকে মনুষ্যত্বের মর্যাদা, মানুষের মর্যাদা না দিয়ে যারা অত্যাচার করছে, তাদের দেশেই যেন মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় সেই দয়াময় দেবতার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, স্রষ্টা যদি থাকে, সেই স্রষ্টার প্রতি, স্রষ্টার কাছে তারা ভক্তি জানাচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন। সকাল সন্ধ্যায় মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে যে হে দয়াময়, তুমি আমাদের সৃষ্টি করেছো। অর্থাৎ সেই সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকে যারা অত্যাচার করছে, তারাই আবার সেই সৃষ্টিকর্তার কাছে যেন আবেদন নিবেদন প্রার্থনা জানাচ্ছেন। একটা বৈপরীত্যের চিত্র কবি তুলে ধরছেন। তার সৃষ্টিকে ধ্বংস করে, স্রষ্টার সৃষ্টিকে ধ্বংস করে আবার তারা সেই স্রষ্টার কাছেই যেন আবেদন নিবেদন জানাচ্ছেন। মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় যেন পূজার ঘণ্টা বেজে উঠছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, শিশু অর্থাৎ পবিত্রতার প্রতীক, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। যখন ওরকম ভয়ঙ্কর অত্যাচার চলছে, অপরপক্ষে ইউরোপীয় দেশগুলিতে, সাম্রাজ্যবাদী শক্তির দেশগুলিতে তার কোনো রকম কোনো প্রভাবই পড়ছিল না। সেখানে শিশুরা পবিত্র, তাদের পবিত্র খুশিতে তারা খেলে বেড়াচ্ছিল। কবি রচনা করছিল তার সঙ্গীত, তার গান, তার কবিতা, তার সুন্দরের আরাধনা তখন এরকমভাবেই চলছিল। যখন অন্যদিকে আফ্রিকার মানুষদের উপর সেই সাম্রাজ্যবাদী শক্তি ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনছে বা এনেছে, তখন ইউরোপীয় দেশগুলিতে তাদের মানুষজনের মনে তাদের প্রতি কোনো রকম কোনো সহানুভূতি নেই। সেটাই কবি বললেন এই স্ট্যান্ডায়। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, যখন পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্ত যেতে বসেছে, সেই সন্ধ্যা যখন আসন্ন, অর্থাৎ এই ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, একটা বিপ্লবের, একটা ভয়ঙ্করত্বের যেন প্রতিচ্ছবি কবি তুলে ধরছেন। যখন সেই আফ্রিকার সেই সমস্ত কালো মানুষেরা তাদের প্রতিবাদে মুখর হতে শুরু করেছে, যখন গুপ্ত গহ্বর থেকে যে সমস্ত মানুষরা আফ্রিকার সেই সমস্ত জন্তুদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল, তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এবং তারাও এর বিরুদ্ধে গর্জে উঠল। দিনের অন্তিমকাল, এই অত্যাচারের অবসান যখন তারা ঘোষণা করল, তখন কবি বলছেন এসো যুগান্তের কবি, যুগ আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। এই যখন সন্ধ্যা নেমে আসছে, এই সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, সেই সমস্ত মানুষদের, আফ্রিকার সেই সমস্ত অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়াও, এবং তাদেরকেও বলো যে তোমরা ক্ষমা করো। এই ক্ষমার বাণীর মধ্যে দিয়েই, ক্ষমার মধ্যে দিয়েই সমস্ত কিছুই আবার নতুন করে ফিরে পাক, মানুষ তার মনুষ্যত্ব ফিরে পাক, মানবতার জয়গান গেয়ে, অর্থাৎ সেই অত্যাচার, যে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নয়,
ক্ষমা দিয়েই সেই মানবতার জয়গান গাওয়ার কথা কবি বলছেন। এবং এত হিংস্র প্রলাপের মধ্যেও যারা তাদের উপর অকথ্য অত্যাচার করেছে, সেই অত্যাচারের পরেও ক্ষমাই হোক এই সভ্যতাকে টিকিয়ে রাখার, এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার, তাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার মূল বাণী, তার মধ্যে দিয়েই কবিতাটির পরিসমাপ্তি ঘটছে। আশা করছি যেটুকু বললাম তোমরা মন দিয়ে শুনবে, এবং শোনার পর যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে জানাবে, এবং লকডাউন মেনে চলবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। যে ভয়ঙ্কর গোটা বিশ্বজুড়ে করোনার গ্রাস আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাদের তার বিরুদ্ধে সকলের লড়াই, আমরা একদিন নিশ্চয়ই তাকে জয় করব। ধন্যবাদ।